ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি ভৌতিক কথার আরও একটি নতুন এপিসোডে। আজকের এপিসোডটা একটা বলতে পারো ঈদ স্পেশাল এপিসোড, কারণ আমাদের যে ঘটনা পাঠায় ইমন বলেছে একটা ঈদ স্পেশাল ঘটনা একটা এপিসোড করতে, এবং সে বলেছে তার ঘটনা দিয়েই যাতে করা হয়। তো ইমন অনেক দিন আগে ঘটনাটা আমাকে পাঠিয়েছিল, তো আমি জাস্ট ফেলে রেখেছিলাম, শুধুমাত্র এত সুন্দর একটা ঘটনা ফেলে রেখেছিলাম শুধুমাত্র তার সে যেহেতু বলেছিল ঈদের সময় এটা পোস্ট করতে, তাই জন্য আমি পোস্ট করিনি। আজকে তোমরা সেই ঘটনাটা শুনতে চলেছ। ঘটনাটা জাস্ট এক্সাইটিং একটা ঘটনা। তোমাদের মনে হবে যে এরপরে কি হবে, এরপরে কি হতে চলেছে, এরকম একটা থ্রিল তোমরা পাবে। আশা করছি আজকের এই ঘটনাটা তোমাদের দারুণ লাগবে। তো তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও। এখনও যারা সিট বেল্ট বেঁধে নাওনি তারা বেঁধে নাও, নাহলে ছিটকে যেতে পারো। কানে হেডফোনটা গুঁজে নাও। এবার আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। হ্যালো অমিতদা, আশা করি তুমি বরাবরের মতো অনেক ভালো এবং ভালোর দলে আছো। আমি ইমন, সাতক্ষীরা থেকে বহুদিন পর আবারও ঘটনা নিয়ে হাজির হলাম তোমার ভৌতিক কথা চ্যানেলের সকল লিসেনারদের জন্য। আশা করি এই ঘটনাটিও তোমার এবং সকল লিসেনারদের অনেক ভালো লাগবে। অমিতদা, আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা বাংলাদেশের প্রত্যন্ত একটি গ্রামে ঘটে যাওয়া রক্তহীন করা একটি ঘটনা। ঘটনা শুরুর আগে কিছু কথা বলে নেওয়া দরকার, যেমন বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে আছে বিভিন্ন প্রকার ছোট বড় নদী। যে সকল নদী এলাকায় বসবাস করা অধিকাংশ গ্রামবাসীর অধিকাংশ পেশা থাকে এই মাছ ধরার সাথে রিলেটেড, তেমনই একটি গ্রামে এই ঘটনাটি ঘটে যায়। আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা ঘটেছিল সাতক্ষীরা জেলার হাড়িভাঙা নামক একটি গ্রামে। তো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। অমিতদা, হাড়িভাঙা গ্রামটি ছিল প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত। যেদিকেই তাকাই সেদিকেই শুধু ফসলের মাঠ, এবং গ্রামের শেষ মাথায় রয়েছে একটি বড় নদী। গ্রামের নাম অনুসারেই নদীটির নাম রাখা হয় হাড়িভাঙা। নদীর ওপারে গ্রামটির নাম উজ্জ্বলপুর। সারাদিনে ওই নদী দিয়ে কতই না মানুষ খেয়া পার হয়ে যাতায়াত করে। সেই সাথে নদীর ধারে গড়ে উঠেছে জেলেদের পল্লী। তারা সারাদিন নদীতে নৌকায় করে মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। এভাবেই চলত হাড়িয়াভাঙা নামক গ্রামের দৈনন্দিন কাজকর্ম। আজকের এই ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম ছিল কালাম। এই কালাম ছিল জেলে পল্লীর একদম পরিচিত মুখ, এবং জেলেদের সর্দারও বলা যেতে পারে। এই কালাম সর্দারের ছিল 3টে ইঞ্জিন চালিত নৌকা। এই 3টি ইঞ্জিন চালিত নৌকা প্রতিদিন মাছ ধরার উদ্দেশ্যে ব্যবহার করা হতো। এই জন্য কালাম প্রায় 9 থেকে 10 জনের মতো কর্মচারী নৌকাগুলোতে রাখতেন। এই কর্মচারীর সাথে তিনি নিজেও মাঝে মাঝে নদীতে গিয়ে মাছ ধরেন জাল দিয়ে। যেদিন ঘটনার সূত্রপাত হয় সেদিন বিকেলে তারা নৌকা নিয়ে বের হয় মাঝ নদীতে গিয়ে মাছ ধরার উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টা নৌকা চলার পর তারা গন্তব্যস্থলে পৌঁছায়। তখন প্রায় সন্ধে হয়ে গেছে। দুপাশে পাড়ে তেমন কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে। কালাম সর্দার সবাইকে বললেন, তোমরা জাল এখানে ফেলার ব্যবস্থা করো। সরকারের কথা মতো সব কর্মচারীরা প্রতিদিনের মতো জাল ফেলেন। যথারীতি জাল ফেলা হলো। সবাই এবার নৌকার মধ্যে এসে যে যার মতো গল্প করতে লাগলেন, আর কালাম সর্দার একটা বিড়ি ধরিয়ে টানতে লাগলেন। এরপর যথারীতি তারা রাতের খাবার খেয়ে একটু নৌকার ছাউনির মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। তখনই হঠাৎ একটা নৌকার সাথে যেন কোনো কিছুর ধাক্কা পাওয়ার মতো শব্দ হলো। সবাই ছাউনি থেকে বের হয়ে হাতে থাকা ব্যাটারি চালিত লাইট দিয়ে খোঁজ করতে লাগলেন, কিন্তু কোথাও কিছু দেখতে পেলেন না। এরপর কালাম সর্দার বলল, হয়তো নদীর স্রোতে কোনো কিছুর সাথে ধাক্কা লেগেছিল, আবার হয়তো স্রোতে চলে গেছে বা ডুবে গেছে। সরকারের কথা শুনে সবাই আবার ছাউনির নিচে গিয়ে শুয়ে পড়লেন। রাত তখন অনেক গভীর। তখন নৌকার সব কর্মচারীরা ঘুমোলেও কালাম সর্দারের কোনোভাবেই ঘুম আসছিল না, তাই তিনি শুয়ে শুয়ে বিভিন্ন চিন্তাভাবনা করছিলেন।
হঠাৎ তার কানে দূর থেকে একটা শব্দ ভেসে আসতে লাগলো। শব্দটা এমন যে কোনো একটা নারীর কান্নার আওয়াজ। কালাম সর্দার প্রথমে সেটাকে মনের ভুল হিসেবে ধরেছিলেন, কিন্তু যত সময় যাচ্ছিল ততই দেখা যাচ্ছিল ওই নারীর কান্নার আওয়াজটা যেন আরও কাছে আসছে। কালাম সর্দার উঠে বসলেন আর নৌকার সব কর্মচারীদের একে একে ডাকতে লাগলেন। সরকারের ডাক শুনে সবাই ঘুম থেকে উঠলেন আর বললেন, কি হয়েছে? তারপর কালাম সর্দার সবাইকে বললেন, দেখো, দূর থেকে একটা নারীর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? সবাই তখন একটু কান পেতে শোনার চেষ্টা করলে এই কান্নার আওয়াজটা শুনতে পাই। এরপর তারা সবাই লাইট নিয়ে নৌকার ছাউনি থেকে বের হয়ে চারপাশে তাকিয়ে দেখার চেষ্টা করলেন লাইটের আলোয়, কিন্তু তাদের চারিদিকে শুধু পানি আর পানি। দুই পাশে কোনো কুল কিনারা তারা দেখতে পাচ্ছিলেন না। তখন তাদের সবার মাথায় আসে যে তারা তো মাঝ নদীতে, তাদের কানে কিভাবে কান্নার আওয়াজ ভেসে আসতে পারে? আর কান্নার আওয়াজ শুনে মনে হচ্ছে আওয়াজটা ধীরে ধীরে তাদের কাছে আসছে। তখন কালাম সর্দার চিৎকার করে বলতে থাকেন, কেউ কি আছো? আশেপাশে কে কান্না করছো এত রাতে? আছো কেউ? কালাম সর্দারের এমন চিৎকার করার পর হঠাৎ তারা একটা শব্দ শুনতে পেল। শব্দটা হলো কেউ যেন খুব কাছ থেকে নদীর পানিতে ঝাঁপ দিল। এরপর থেকে কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেছে। তখন কালাম সর্দারের নৌকায় থাকা কর্মচারীদের মধ্যে থাকা একজন বয়স্ক ব্যক্তি বলল যে, সরকার, বিষয়টা কিন্তু ভালোর দিকে যাচ্ছে না। ভালোই ভালোই রাতটা কেটে গেলে বাঁচি। এমন কথা শুনে কালাম সর্দার বলল, আরে চাচা, এসব কিছু না। আসলে নদীতে মাছ ধরতে এসেছি, টুকটাক এসব সমস্যা তো হবেই। তাদের মধ্যে এমন কথোপকথন চলতে থাকে। এভাবে আরও কিছু সময় কেটে গেল তাদের গল্পে। তখনও তারা নৌকার ছাউনির মধ্যে যায়নি। লাইট বন্ধ করে সবাই বিভিন্ন বিষয়ে গল্প করছে, যাতে কারো ভয় না লাগে। এমন অবস্থায় সেই বয়স্ক কর্মচারীর চোখ পড়ে সামনের দিক থেকে হ্যারিকেনের আলোর মতো কিছু একটা যেন এগিয়ে আসছে। তখন সেই বয়স্ক ব্যক্তিটা কালাম সর্দার সহ সকলকে দেখালেন। সেদিকে তারা লাইট মারতে থাকেন আর ভাবেন হয়তো সামনে থেকে কোনো নৌকা এগিয়ে আসছে। অমিতদা, তুমি হয়তো জানো, নদীতে কিন্তু বহু মানুষ রাতে নৌকো নিয়ে মাছ ধরে। যাই হোক, তারা সবাই সেদিকে তাকিয়ে আছে, কিন্তু তাদের মনে হচ্ছে হ্যারিকেন বা সেই আলোটা যেন একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এরপর তারা ডাকাডাকি করতে থাকেন, সামনে কি কোনো নৌকায় মাঝি আছো? আছো কেউ? বেশ কয়েকবার ডাকার পরও কোনো উত্তর পেল না তারা, কিন্তু দেখল তাদের ডাকে হ্যারিকেন বা আলোটা যেন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে। তখন সবাই ভাবল হয়তো নৌকা হবে ওটা। বেশ কিছু সময় পর সেটা তাদের নৌকার পাশে এসে পড়লে তারা সবাই সেটা দেখে অবাক হন, কারণ সেটা একটা নৌকা ঠিকই, কিন্তু তাতে কোনো মাঝি নেই, শুধু হ্যারিকেন জ্বলছে টিপ টিপ করে। আর হঠাৎ করে আশেপাশে যেন ঠান্ডা বাতাস বইতে লাগলো। ধীরে ধীরে সেই মাঝিবিহীন নৌকাটি তাদের নৌকাগুলোর পাশ দিয়ে চলে যায়। কালাম সর্দার এবং কর্মচারীরা বেশ ভয় পেয়ে গেলেও তারা কারো সাথেই সেটা বলছিল না। পেছন দিকে তারা পুনরায় সেই নৌকাটি দেখতে গেলে সেখানে দেখে কোনো নৌকাই নেই, আর হ্যারিকেনের আলোও দেখতে পাচ্ছে না। তারা বেশ সময় ধরে দেখতে লাগলো, কিন্তু কোনো হদিশ পেল না সেটার। এরপর সেই বয়স্ক কর্মচারী বলতে লাগলো, সর্দার, আজকে রাতটা আমাদের খুবই অশুভ। আজকে রাতটা ভালো করে কাটলে বাঁচি। আর বলল, কেউ আজকে রাতে ঘুমোবে না, সবাই জেগে থাকবে, কারণ বিপদ কখন কিভাবে আসবে বলা যায় না। এমন কথা বলতে বলতে তাদের নৌকাগুলো যেন হালকা হালকা দুলতে শুরু করে। তারপর কালাম সর্দার সবাইকে বলল, শক্ত করে নৌকাটা ধরে রাখো, আর যে যত পারো দোয়া কালাম পড়ো, আর সৃষ্টিকর্তাকে স্মরণ করো। ধীরে ধীরে নৌকার দোলনিটা বেশি হতে লাগলো। মনে হচ্ছিল
কয়েকজন মিলে নৌকাকে নিচ থেকে ধরে দোলাচ্ছে। এইভাবে বেশ কিছু সময় পার হয়ে গেলে একটা পর্যায়ে নৌকার দুলুনিটা বন্ধ হয়ে যায়। তখনও তারা দোয়া কালাম পড়ছে। ধীরে ধীরে বড় হতে লাগলো। সব কিছু যেন স্বাভাবিক হতে লাগলো, যেন রাতে কিছুই হয়নি তাদের সাথে। এরপর যথারীতি তারা সবাই মিলে জাল তোলার জন্য কাজে লেগে পড়লেন। জাল তোলার সময় তারা লক্ষ্য করলেন জালে অন্যান্য দিনের তুলনায় মাছ তেমন পড়েনি, তবে যা পড়েছে সবগুলো মাছেরই মাথা নেই। মনে হচ্ছে যেন মাছগুলো হাত খাওয়া অবস্থায় পড়ে আছে। সেই সাথে তাদের জালে একটা লোহার বাক্স উঠে এসেছে। কর্মচারীরা বাক্সটি জাল থেকে তুলে সর্দারের কাছে দিলেন। কালাম সর্দার সবার সামনে সেই বাক্সটি খোলার খুব চেষ্টা করলেন, কিন্তু মুখ কোনোভাবেই খুলতে পারলেন না। তখন বাক্সটি নৌকায় রেখে আরেকটি লোহার হাতল দিয়ে বাক্সটি ভেঙে ফেললে সবাই দেখেন সেখানে বেশ কিছু গয়না আছে। এটা দেখে সবাই বেশ খুশি হলেন আর বললেন, সরকার, এতগুলো গয়না দিয়ে কি করা যায় বলো তো? তখন কালাম সর্দার বলল, সব জাল তাড়াতাড়ি তুলে ফেলে নৌকা ছাড়ার ব্যবস্থা কর। বাড়িতে গিয়ে তখন দেখব কি করা যায়। যথারীতি সবাই জাল তুলে নৌকা ছেড়ে দেয় বাসার উদ্দেশ্যে। অমিতদা তখন সোনার গয়না পাওয়ার নেশায় গতকালের সব অতিপ্রাকৃতিক ঘটনায় তারা ভুলে গেছে। প্রায় 2 ঘন্টা পর তারা তাদের গন্তব্যে এসে পৌঁছালেন। এরপর কালাম সর্দার সবাইকে ডেকে বলল, এই গহনার কথা কাউকে বলবি না। সবাই জেনে গেলে তখন হয়তো গহনার আসল মালিক এটার খোঁজ পেয়ে যাবে। এসব ভয় দেখিয়ে কালাম সর্দার সবাইকে চুপ করিয়ে দিলেন। এরপর বললেন, এবার সবাই যে যার মতো বাড়ি চলে যা। আজকে বিকেলে আমি তোদের নিয়ে গ্রামের স্বর্ণকারের কাছে গিয়ে দেখছি কত কি দাম হয়, সেসব শুনে আসব। তারপর সবাই সমান ভাগে ভাগ করে নেব সে টাকা। সবাই সর্দারের কথায় বেশ খুশি মনে মেনে নেয় আর যে যার মতো বাড়ি চলে যায়। যথারীতি সেদিন বিকেলে সবাই মিলে গেল স্বর্ণকারের কাছে। কালামের হাতে সেই লোহার বাক্সটি। স্বর্ণকারের কাছে গিয়ে তারা বলল, এখানে যা গয়না আছে এর বাজার মূল্য বলো তো দেখি। অমিতদা, এখানে একটা কথা বলে রাখা দরকার, কালাম সর্দারের সাথে এই স্বর্ণ ব্যবসায়ীর আগে থেকেই জানাশোনা ছিল, যেহেতু তাদের একই গ্রামে বসবাস। যাই হোক, সেই স্বর্ণ দেখে স্বর্ণ ব্যবসায়ী বললেন, এগুলো তোমরা কোথা থেকে পাচ্ছ? এগুলো তো অনেক আগের, পুরাতন ডিজাইনের সূক্ষ্ম হাতের কাজ করা। এরকম কাজ করতে এখন সবাই পারে না। যাই হোক, স্বর্ণ দেখে স্বর্ণ ব্যবসায়ীর বেশ লোভ হলো এবং কালাম সর্দারের সাথে একটা দামাদামি করে গয়নাগুলো নিজের কাছে রেখে দিল সেই স্বর্ণ ব্যবসায়ী। এরপর তখনকার স্বর্ণের বাজার ছাড়াও কালাম ভালো দামে সেগুলোকে বিক্রি করে। আসলে গহনাগুলো যেই দেখে সেই তার প্রেমে পড়ে যায়। যাই হোক, কালাম সর্দার তার কর্মচারীদের ডেকে সমান ভাগে সবগুলো টাকা ভাগাভাগি করে নেন। এবারে বলি স্বর্ণ ব্যবসায়ীর পরিবার সম্পর্কে। সে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ছিল বৃদ্ধ বাবা মা, ছোট ভাই ও তার স্ত্রী। যাই হোক, প্রায় 4 দিনের মাথায় সেই স্বর্ণ ব্যবসায়ী হঠাৎ কালামের বাসায় এসে কালামকে খোঁজ করতে লাগলেন। কালামের স্ত্রী বললেন, উনি তো কাজে বাইরে গেছেন, সন্ধ্যের দিকে আসলে তাকে অবশ্যই বাসায় পাবেন। যা বলা তাই কাজ। স্বর্ণ ব্যবসায়ী ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে বাসায় এসে হাজির হন। এসে তিনি কালামকে বাসা থেকে ডেকে নিয়ে বাজারের দিকে যেতে বলেন। এরপর স্বর্ণ ব্যবসায়ী কালামের সাথে যেই ঘটনাটি বলে সেটা শুনে কালামের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। অমিতদা, ঘটনা বোঝার স্বার্থে আমি স্বর্ণ ব্যবসায়ীর ভাষায় তার মতো করে ঘটনাটা বলছি। কালাম ভাই, তোমার কাছ থেকে স্বর্ণগুলো কেনার পর সেগুলোকে আমি বাসায় নিয়ে যাই এবং স্ত্রীর হাতে দিয়ে সিন্ধুকে ঢোকাতে বলি। যথারীতি আমার স্ত্রী সিন্ধুকে ঢুকিয়েও রেখে দিল। সেদিন রাতে আমার কোনোভাবেই ঘুম আসছিল না। গভীর রাতে একসময় আমাকে ওয়াশরুমে যাওয়ার জন্য প্রয়োজন হয়। বাসা থেকে আমার ওয়াশরুমটা একটু দূরে। আমি যথারীতি ঘর থেকে বের হয়ে ওয়াশরুমের উদ্দেশ্যে হাঁটা শুরু করি। তখন আমি অনুভব করি কেমন জানি একটা অদ্ভুত গন্ধে আমার বাড়ির আঙিনাটা ভরে গেছে। গন্ধটা কেমন সেটা আমি ব্যাখ্যা করে বোঝাতে পারবো না,
কারণ এর আগে এমন গন্ধ আমি কখনো পাইনি। এই জন্য আমি আশেপাশে টর্চ মেরে দেখতে থাকি কোনো মরা জীবজন্তু কোথাও পড়ে আছে কিনা, কিন্তু কোথাও কোনো জীবজন্তুর চিহ্ন মাত্রও পেলাম না। তারপর আমি আমার রুমে গিয়ে পুনরায় শুয়ে পড়ে ঘুমানোর চেষ্টা করলাম। তখন শুনি আমার বাড়ির চারপাশে অতি করুণ সুরে কুকুরের ডাক। তখনও আমি বিষয়টা নর্মালভাবেই নিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো এমনি কুকুরগুলো ওইভাবে ডাকাডাকি করছে। যথারীতি রাতে আর কোনো সমস্যা ছাড়াই আমি ঘুমিয়ে গেলাম। সকালে উঠে আমি প্রতিদিনের মতো গোসল খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে আমার দোকানে চলে যাই। প্রায় ঘন্টাখানেক পর আবার খবর আসে আমার স্ত্রী পায়ে আঘাত পেয়েছে, কোনোভাবেই হাঁটতে পারছে না। এইসব শুনে আমি সোজা বাসায় চলে গেলাম দোকান বন্ধ করে। গিয়ে দেখি আমার স্ত্রী সত্যিই অনেক বেশি আঘাত পেয়েছে। টিউবওয়েলে পানি নিতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে খুব আঘাত পেয়েছে। তারপর ডাক্তারকে ডেকে ওষুধ এবং অন্যান্য ট্রিটমেন্ট করানো হয়। এরপর সারাদিন স্বাভাবিকভাবেই চলে। এরপর রাত আসলো, তখন আমরা ঘুমোচ্ছিলাম। হঠাৎ করে আমাদের বাড়ির উঠোনে একটা বিকট আওয়াজ। শব্দটা শুনে এমন মনে হচ্ছে যেন ভারী কোনো জিনিস এসে মাটিতে পড়েছে। তারপর আমি সেটাকে দেখার জন্য টর্চ লাইট নিয়ে বের হই। বারান্দা থেকে টর্চ লাইট নিয়ে উঠোনের চারদিকে দেখে কোনো কিছুই দেখতে পেলাম না। তাই পাশের ঘরেই আমার বাবা মার রুমে নক করলাম। ডাকতেই দেখি বাবা সাড়া দিল, তার মানে বাবাও জেগেছিল। আমার ডাক শুনে বাবা মা দরজা খুলে বের হয়ে এলেন এবং বললেন, বাইরে কি কিছু জিনিস ভারী পড়েছে? এর মানে তারাও, আমি একা না, আমার বাবাও শুনেছি আওয়াজটা। তারপর আমি বাবাকে আর ছোট ভাইকে ঘুম থেকে ডেকে নিয়ে উঠোনে গিয়ে বাড়ির চারপাশটা খুব ভালোভাবে দেখে আসলাম, কিন্তু কোনো কিছুরই চিহ্ন পেলাম না কোথাও। যথারীতি আমরা সবাই যে যার ঘরে গিয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তখন হঠাৎ একটা নারী কণ্ঠের মৃদু কান্নার আওয়াজ ভেসে আসলো। কিছু সময় এভাবে কান্না শোনার পর আমি রুম থেকে চিৎকার করে বললাম, বাবা, বাবা, তুমি কি নারীর কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? তখন বাবা বলল, হ্যাঁ রে, একটা কান্নার শব্দ তো শুনতে পাচ্ছি, দূর থেকে আসছে মনে হয়। বেশ কিছু সময় কান্নার শব্দ আসার পর কান্নাটা বন্ধ হয়ে যায়। তখন আমরা আস্তে আস্তে ঘুমানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে ঘুমিয়ে যাই। পরের দিন সকালে বাবা আমাকে ডেকে বলল, এই দুদিন রাতে কেন আমাদের সাথে এমন অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আগে তো কখনো এমন ঘটনা ঘটেনি। সেদিন সকালে আমি দোকানে যাই এবং ভাবতে থাকি কেন এই ঘটনাগুলো ঘটছে বাসায়। চিন্তা করতে করতে এক পর্যায়ে আমার কিছুই মাথায় আসলো না। কাজের প্রতি কোনো ভালো লাগাই ছিল না। এই জন্য কোনো রকম দুপুর পর্যন্ত দোকানটা খোলা রেখে বন্ধ করে দিয়ে বাসায় আসলাম। স্বাভাবিকভাবেই দিনটা পার হয়ে গেল। এরপর রাত আসলো, সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে ঘুমোচ্ছিলাম, কিন্তু আমার কোনোভাবেই ঘুম আসছিল না। তাই আমি শুয়ে শুয়ে সেসব ঘটনাগুলোকে চিন্তা করছিলাম। রাত তখন আনুমানিক 3টে। আমি বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছে যেন আমার রুমের জানলার ধারে মৃদু সুরে কেউ কথা বলার চেষ্টা করছে। তোরা আমার গয়নাগুলো নিয়ে খুব ভুল কাজ করেছিস, এই ভুলের মাসুল তোদের নিজেদের দিতে হবে। কথাগুলো কেমন জানি একটা সুরে শোনা যাচ্ছিল। নাকের সুরে কথা বললে যেমনটা শোনা যায় তেমনটাই শোনা যাচ্ছিল। তখনই আমার মাথায় আসে সেই গয়নাগুলোর কথা, যেগুলো আমি তোমার কাছ থেকে কিনেছিলাম। আমার কথা বলার তখন কোনো শক্তি ছিল না। মনে হচ্ছিল যেন আমাকে বোবায় ধরেছে। সরাসরি নড়াতে পারছিলাম না এবং বলতে পারছিলাম না। পাশে স্ত্রী শুয়ে থাকলেও তাকে যে ডেকে তুলব সেই সুযোগও আমার হচ্ছিল না। কতক্ষণ এভাবে কাটলো তা বুঝতে পারিনি। যখন আমার ঘুম ভাঙল তখন সকাল, অর্থাৎ আমি কখন ঘুমিয়ে গিয়েছিলাম আমি নিজেই জানি না। সকালে উঠে আমি বাবার কাছে গিয়ে বললাম এই সমস্ত ঘটনা সম্পর্কে এবং সেই গহনার কথাগুলোও তখন বাবাকে বললাম। তখন বাবা সব শুনে বলল, কোথায় রেখেছো গয়নাগুলো, আমাকে দেখাও তো দেখি। আমি সিন্দুক খুলে গহনা বের করে বাবার সামনে নিয়ে রাখলাম। গহনাগুলো দেখে বাবা বলল, এগুলো তো বেশ পুরাতন গহনা,
এগুলো এত সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে যে এখনকার কারিগররা এত সূক্ষ্মভাবে এগুলো করতে পারে না। তবে মনে হচ্ছে এই গহনাগুলোর সাথে কোনো স্মৃতি জড়িয়ে আছে। এরপর বাবা আমার কাছে শুনল এই গহনাগুলো আমি কার কাছে পেয়েছি বা কার কাছে কিনেছি। আমি তখন কালাম অর্থাৎ তোমার কথা বাবাকে বললাম। তখন বাবা বলল, তুমি আগে তার সাথে গিয়ে কথা বলো, শোনো যে এই গহনাগুলো সে কোথায় পেয়েছে। তখন থেকেই আমি তোমার খোঁজ করছিলাম জানো। তুমি এখন বলো যে এই গহনাগুলোর আসল রহস্য কী, বা কোথা থেকে তুমি এই গহনাগুলো পেয়েছো বা নিয়ে এসেছো। কালাম সর্দার প্রথমে বলতে না চাইলেও স্বর্ণ ব্যবসায়ী জোর করে তার কাছ থেকে সব ঘটনা শোনে। তখন স্বর্ণ ব্যবসায়ী বলে, আমার কাছে গহনাগুলো রাখার মতো সাহস নেই, এই জন্য তুমি তোমার গহনাগুলো নিয়ে নাও এবং আমার অর্থগুলো ফিরিয়ে দাও। এই বলে স্বর্ণ ব্যবসায়ী চলে আসে আর বলে, বিকেলে তুমি তোমার টাকাগুলো নিয়ে দোকানে এসো, এখন আমি গহনাগুলো তোমার কাছে রেখে দিয়ে যাব। তখন কালাম সর্দার মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। বিকেলে যথারীতি কালাম সর্দার ও তার কর্মচারীরা টাকা পয়সা নিয়ে সেই স্বর্ণ ব্যবসায়ীর দোকানে গিয়ে হাজির হলো এবং পুনরায় সেই গয়নাগুলো তারা নিয়ে আসলো বাসায়। সেদিন সন্ধ্যায় কালাম সর্দার তার সকল কর্মচারীদের নিয়ে একটা বৈঠক করেন। যেগুলো কী করা যায়, নদীতে ফেলে দেব সেটাও পারছি না, কারণ এত দুর্মূল্য জিনিস কিভাবে পানিতে ফেলে দিতে পারি। তখন কালাম সর্দার সবার উদ্দেশ্যে একটাই কথা বলতে লাগলো যে তোমরা সবাই চিন্তা করে একটা সমাধান বের করো যে গহনাগুলোর কি করা যায়। তখন কালাম সর্দারের কর্মচারীদের মধ্যে সবচেয়ে বয়স্ক সেই ব্যক্তিটি বলে উঠল, সর্দার, এগুলোকে মাটিতে পুঁতে রাখো, তাহলে কোনো রকম সমস্যা হবে না, বা আমরা সময় মতো সুযোগ বুঝে এগুলোকে শহরে বিক্রি করে দিয়ে আসতে পারবো। তার কথা কালাম সর্দার সহ সকল কর্মচারীর মনে লাগলো। তারপর যথারীতি গ্রামের মধ্যে একটা বড় বটগাছের নিচে গর্ত করে একটা নির্দিষ্ট স্থানে তারা সেই গহনাগুলো পুঁতে রাখল এবং যে যার মতো বাসায় চলে গেল। অমিত একটা কথা বলে রাখি, এই বটগাছে গ্রামের অনেকেই মানত করে এবং গাছের ডালে তাবিজ ঝুলিয়ে দিয়ে যায় মনের আশা পূরণের জন্য। যাই হোক, সে রাতে কারোর সাথেই আর অ্যাবনর্মাল কিছু ঘটল না। ঠিক পরের দিন থেকে গ্রামে একটা অপ্রাকৃতিক ঘটনা ঘটতে লাগলো। যেমন রাতের বেলা গ্রামের রাস্তা দিয়ে গভীর রাতে কুকুরের আর্তনাদ শোনা যেত, যা আগে কখনো গ্রামে শোনা যায়নি বা কেউ শোনেনি। তবে শব্দগুলো সবাই শোনে না, যাদের রাস্তার ধারে বাসা তারাই শুধু এই আওয়াজগুলো শুনতে পায়। যেহেতু কালাম সর্দার ও কর্মচারীদের বাসা রাস্তা থেকে একটু ভেতরে, সেহেতু তারা কখনো এই আওয়াজগুলো নিজের কানে শোনেনি, লোকমুখে যেটুকু শুনেছে আর কি। ঘটনাটি সারা গ্রামে ছড়িয়ে যায় ছোট থেকে বড়দের মুখে। অমিতদা বলে রাখি, এই গহনাগুলো পাওয়ার পর থেকে কালাম সর্দার ও তার কর্মচারীরা শুধুমাত্র দিনের বেলাতেই নদীতে মাছ ধরতে যেতেন। বেশ কিছুদিন এভাবে কেটে যাওয়ার পর একদিন রাতে কোনো একটা কারণে কালাম সর্দারের কর্মচারীদের মধ্যে যে বয়স্ক ব্যক্তিটি ছিল তাকে কোনো একটা কারণে নদীর পাড়ে যেতে হয় রাস্তা ধরে। সেদিন তার কাছে কোনো টর্চ লাইট ছিল না, আপন মনে কাজ মিটিয়ে বাসার উদ্দেশ্যে ফিরছিল। তখন তার মনে হলো দূর থেকে যেন কেউ একটা আসছে। তিনি ভাবলেন হয়তো গ্রামের অন্য কোনো মানুষ আসছে। তিনি এটাকে নর্মাল ভেবেই হাঁটছিলেন। কিছুদূর এগোতেই তার মনে হলো সামনে থেকে কেমন জানি একটা অদ্ভুত ঠান্ডা বাতাস গায়ে এসে লাগছে। উনি হালকা একটু কথা বলে ওঠেন, কে কে সামনে এত রাতে? বাইরে কি করো? তখন তার থেকে 10 থেকে 15 হাত দূরে থাকা সেই অবয়বটি মৃদু সুরে বলতে শুরু করে, আমার গহনাগুলো তোরা কোথায় রেখেছিস? তোরা ওগুলোকে কোনোভাবেই ব্যবহার করতে পারবি না। তখন সেই বয়স্ক লোকটি ভয়ে ভয়ে বলে, কিসের গহনা? কিসের কথা বলছো? আমি তো কোনো গহনার বিষয় জানি না। এই বলে তিনি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর থেকে তার আর কিছু মনে নেই। তার যখন সকালে জ্ঞান ফেরে তখন সে দেখে গ্রামের অনেক মানুষ তাকে ঘিরে আছে, আর সেই সাথে কালাম সর্দার ও তার সাথে কাজ করা লোকজনগুলো। সবাই তাকে জিজ্ঞেস করল, রাতে তুমি কোথায় ছিলে? তোমাকে সকালবেলা এলাকার বটগাছের পাশের ডোবা থেকে পেয়েছি আমরা, অজ্ঞান অবস্থায়। তখন সেই বয়স্ক লোকটি বেশ ভয় পেলেন, কিন্তু কারো সামনে কিছু বলতে পারলেন না। এরপর বিভিন্নভাবে তিনি কথা বলে এড়িয়ে গেলেন।
এবং যে যার মতো বাসায় চলে গেলেন। কালাম সর্দার তখনও তার পাশে বসে আছে এবং সেই সাথে তার সাথে কাজ করা অন্যান্য লোকজনগুলো। এক পর্যায়ে সবাই চলে গেলে কালাম সর্দার তার কাছে শোনে যে, চাচা, তুমি কেন এত রাতে ওখানে গিয়েছিলে? তুমি কি গহনাগুলো চুরি করতে গিয়েছিলে একা একা? এই শুনে বয়স্ক লোকটি হাউমাউ করে কেঁদে ফেলে আর বলে, আমার রাতে একটা নারীর সাথে দেখা হয়েছিল। তারপর সেই নারী আমার কাছে গহনার কথা শুনতে চাইছিল, কিন্তু আমি কোনোভাবেই বলিনি গহনার কথাগুলো। আর তাছাড়া আমি তো বটগাছের ওই ডোবার পাশে যাইনি রাতে। আমি তো নদীর ধারের রাস্তা দিয়ে বাসায় আসছিলাম। আমি কিভাবে ওই পুরাতন বটগাছের ডোবায় গিয়ে পড়লাম আমি নিজেও জানি না। এইসব কথা শুনে কালাম সর্দার ও তার অন্যান্য কর্মচারীরা বিশ্বাস করতে পারল না। তখন তারা ভাবতে লাগলো, হয়তো এই চাচা একাই সব গহনাগুলো ভোগ করতে চেয়েছিল, তাই এগুলো রাতের বেলা চুরি করতে গিয়েছিল। কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয়ে ইনিয়ে বিনিয়ে এসব কথাগুলো বলার চেষ্টা করে আমাদের বোকা বানাচ্ছে। অমিতদা, আসলেই এই গহনাগুলো তাদের বন্ধুত্ব এবং বিশ্বাসের মাঝে একটা দেওয়াল তৈরি করে দেয়। গহনাগুলো পাওয়ার পর থেকে তারা কেউ কাকে আর বিশ্বাস করতে পারছিল না। যথারীতি কালাম সর্দার বলল, না চাচা, তুমি কাজটা ঠিক করনি। আমাদের না জানিয়ে ওগুলো একাই ভোগ করতে চেয়েছিলে। তখন সেই বয়স্ক লোকটি সবার কাছে হাত জোর করে বলে, তোরা আমাকে অবিশ্বাস করিস না, আমি ওখানে একা ভোগ করার উদ্দেশ্যে যাইনি। এক পর্যায়ে রাগারাগি করে তারা বয়স্ক লোকটিকে বাসায় রেখে যে যার মতো বাসায় চলে যায়। সেদিন রাতে চাচার সাথে কী হয়েছিল আর জানা যায়নি। সকালে উঠে কালাম সর্দার খবর পায় যে বয়স্ক লোকটি নাকি রাতে মারা গেছে তার রুমের মধ্যে। খবর পেয়ে কালাম সর্দার দৌড়ে আসলেন তাদের বাসায়। বাসার সামনে একটি খাটে বয়স্ক লোকটির লাশ শুয়ে রাখা হয়েছে। যথারীতি সবাই কান্নাকাটি করছিল এবং এই মৃত্যুটাকে স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরে নিয়েছিল। কিন্তু অমিতদা, এই বয়স্ক লোকটির মৃত্যুতে কালাম সর্দার বেশ ভয় পেয়ে যায়। যেহেতু কালাম সর্দার আর তার কর্মচারীরা ছাড়া স্বর্ণের ঘটনা কেউ জানে না, সেহেতু কালাম সর্দার ও তার কর্মচারীরা কোনোভাবেই এগুলোকে বলতে চাইছিল না। যথারীতি সেদিন সন্ধ্যের আগেই বয়স্ক লোকটিকে কবর দেওয়া হলো। সন্ধ্যায় বাসায় গিয়ে কালাম সর্দার বেশ ভেঙে পড়ল আর মনে মনে চিন্তা করতে লাগলো, এতদিনের বিশ্বস্ত একটা সঙ্গীকে হারালাম। এবং মনে মনে ভাবতে লাগলো, হয়তো চাচা গতদিন যেসব বলেছিল সব সত্যিই বলেছিল, হতেও পারে। এই জন্য তিনি বেশ ঘাবড়ে গিয়েছিলেন এবং ভয়ে ভয়ে ছিলেন। সেদিন সারাটা রাত তিনি ঘুমোতে পারেননি। রাতে তার জ্বর এসে গিয়েছিল। সকালে উঠেই তিনি তার বাদবাকি কর্মচারীদের বললেন তারা যেন খুঁজে একটা ভালো হুজুর বা কবিরাজকে নিয়ে তার বাসায় আসেন। সেদিন বিকেলে একজন কবিরাজকে নিয়ে তারা বাসায় হাজির হলো। তারপর তাদের সকলের উপস্থিতিতে কালাম সর্দার সমস্ত ঘটনা কবিরাজকে শোনালেন। সব ঘটনা শুনে কবিরাজ বললেন, গহনাগুলো কোথায় পুঁতে রেখেছ? তারপর তারা বলল যে গ্রামের মধ্যে বটগাছটা আছে না, ওখানেই একটা নির্দিষ্ট জায়গায় তারা গহনাগুলো পুঁতে রেখেছে। এরপর কবিরাজ বলল, ঠিক আছে, সন্ধ্যার আগেই চলো গিয়ে গয়নাগুলো তুলে আনি। যথারীতি সবাই গিয়ে গহনাগুলো তুলে নিয়ে আসলেন কবিরাজের উপস্থিতিতে। তারপর কবিরাজ বললেন, আমাকে আজকে রাতটা সময় দিতে হবে আর আমাকে একটি আলাদা রুম দিতে হবে, যেখানে আমি একটা আসন বসিয়ে সব কিছুর রহস্য জানার চেষ্টা করব। যথারীতি কালাম সর্দার একটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন করে কবিরাজের জন্য দিলেন। আর সেই সাথে কবিরাজ এটাও বললেন যে আমার রুমের আশেপাশে যে কোনো প্রাণী, যেমন কুকুর, বিড়াল, অন্যান্য যে কোনো জীবজন্তু যেন না আসে, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে, আর কোনো মানুষ যেন তার ধারে কাছে না আসে। তারপর কালাম সর্দারের বাসা থেকে কালাম সর্দারের স্ত্রী ও সন্তানকে তাদের একটা নিকট আত্মীয়র বাড়িতে রাতটা অবস্থান করার জন্য দিয়ে আসেন। এরপর সবাই যথারীতি চেষ্টা করল কবিরাজের কথাগুলোকে মানার। সেদিন রাতে অন্যান্য কর্মচারীরা কেউ বাসায় না গিয়ে কালাম সর্দারের বাসার আশেপাশে একটু দূরত্ব বজায় রেখে রাত জেগে পাহারা দেওয়ার মতো ছিলেন। রাতে তারা দূর থেকে দেখে কালাম সর্দারের বাসার আশেপাশের গাছগুলোতে যেন ঝড়ের মতো বাতাস বয়ে যাচ্ছে, হেলে দুলে ডালগুলো ভেঙে পড়ার মতো অবস্থা। এসব দেখে তাদের সকলের মধ্যে বেশ একটা ভয় কাজ করছিল, কিন্তু তারা সাহস করে তখনও দাঁড়িয়েছিলেন সেখানে।
এইভাবেই রাতটা কেটে যায়। পরের দিন ভোরবেলা যখন সব কিছু নর্মাল মনে হলো, তখন তারা কালাম সর্দারের বাসার মধ্যে ঢুকলেন। বাসার উঠোনে গিয়ে তারা কবিরাজকে নর্মালভাবে ডাকতে লাগলেন। কিছু সময় পর দরজা খুলে কবিরাজ সাহেব বের হয়ে আসেন। এরপর তিনি যেটা বলেছিলেন সেটা হলো এমন, এই গহনাগুলো আজ থেকে প্রায় 50 বছরের পুরাতন এবং এই গহনাগুলোর সাথে একটা স্মৃতি জড়িয়ে আছে। সেটা হলো এই গহনাগুলো ছিল তখনকার প্রভাবশালী পরিবারের কোনো একজনের স্ত্রীর। ঘটনাটা ঘটেছিল এমন যে ডাকাত দল সেই প্রভাবশালীর বাড়িতে ডাকাতি করে এবং স্ত্রীকে ভালো লাগায় তুলে নিয়ে নৌকায় করে পালিয়ে যাচ্ছিল। কিন্তু কোনো একটা কারণে নদীতে ঝড় উঠলে নৌকা ডুবে সবাই সেখানে মারা যায়। তারপর থেকে গহনাগুলো নদীর পানির নিচে ওই অবস্থাতেই আছে। কবিরাজ সাহেবের কাছে শুনলেন, এর কি কোনো সমাধান বা এর থেকে বেরোনোর কি কোনো উপায় আছে? তখন কবিরাজ বললেন, হ্যাঁ অবশ্যই আছে। আমি রাতে আমার সাথে থাকা ভালো জিনদের মাধ্যমে সে অতৃপ্ত আত্মাকে হাজির করাই এবং আমি সব কিছু শুনে এর সমাধানটাও বের করে ফেলেছি। তখন কবিরাজ বলল, এই গহনাগুলো আগুনে গুলিয়ে একটি পাত্রে করে নিয়ে 3 নদীর মোহনার মাঝখানে গিয়ে সেখানে ফেলে দিতে হবে। কবিরাজ সাহেব কালাম সর্দারের কাছে শুনল, নদীর মোহনা এখান থেকে কত দূরে? কালাম সর্দার বলল, প্রায় 2 ঘন্টার মতো পথ। তখন কবিরাজ বলল, ঠিক আছে, এগুলোকে গলানোর ব্যবস্থা কর। আজই আমরা নৌকো নিয়ে 3 নদীর মোহনায় গিয়ে এগুলোকে ফেলে দিয়ে আসব। যথারীতি কালাম সর্দার গহনাগুলো গলানোর ব্যবস্থা করে। এরপর নৌকা নিয়ে বের হয়ে পড়েন সেগুলোকে মোহনায় ফেলার জন্য। 2 ঘন্টার মতো নৌকা চালানোর পর তারা 3 নদীর মোহনায় গিয়ে উপস্থিত হলো এবং কবিরাজ সাহেব দোয়া কালাম পড়ে স্বর্ণ গলিয়ে আনা পাত্রটি ফেলে দিলেন। তারপর তারা যথারীতি নৌকা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। সন্ধ্যের দিকে তারা ঘাটে এসে পৌঁছালেন এবং যে যার মতো বাসায় চলে গেলেন। এরপর থেকে কালাম সর্দার রাতে আর কোথাও মাছ ধরতে যায় না। তাদের সাথে কোনো অস্বাভাবিক ঘটনার ঘটেনি এই বিষয়টা নিয়ে। অমিতদা, আশা করি ঘটনাটি সবার ভালো লাগবে। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। ইতি ইমন। তো বন্ধুরা, এই ছিল ইমনের পাঠানো একটা দুর্দান্ত ঘটনা। ইমন বহুদিন পর একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করলো এবং ইমন একটা খুব বিশেষ কারণে আটকে গিয়েছিল কাজে আর কি, তাই জন্য সে ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি। তো আজকে ইমন সুযোগ পেয়েই শেয়ার করে দিল। আর আমি তো বললাম আজকের এই এপিসোডটা বলতে পারো ঈদ স্পেশাল একটা এপিসোড। ইমন আবদার করেছিল, তাই জন্য তোমাদেরকে আজকে শুধুমাত্র ইমনেরই একটা ঘটনা শোনালাম। আশা করছি ঘটনাগুলো তোমাদের ভালো লেগেছে। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে দীপশ্রী দাস, লিখেছে দারুণ। থার্ড কমেন্ট করেছে শুভ বেরা, লিখেছে হাই অমিতদা, আমার শালাবাবুর নামটা নিও, সিজন। হ্যালো সিজন। তারপরে কমেন্ট করেছে অনিকেত কুণ্ডু, মৌসুমি, কাকুলি সর্দার, লিখেছে হ্যালো অমিতদা, কেমন আছো? অনেকদিন পর টাইমে আসতে পারলাম তোমার গলায় ঘটনা শুনতে, রোজ দেরি হয়ে যায়। ভালো আছি গো, তুমি কেমন আছো? আর হ্যাঁ, তোমার দেরি হয়, আমি দেখেছি কমেন্ট দেরিতে আসে। তারপরে কমেন্ট করেছে পঙ্কজ রয়, শান্তনু চক্রবর্তী, এসকে রাহুল, কবিতা দাস, লিখেছে আমার নামটা নিও, হ্যালো কবিতা। তারপরে কমেন্ট করেছে এসকে শাহরুখ আলী, সৌমিলি মণ্ডল, লিখেছে দাদা চলে এলাম তোমার গল্প শুনতে। আগের দিনের ঘটনাটা জাস্ট কেঁপে গেছিলাম, সিট বেল্ট বেঁধে বসলাম শক্ত করে, গুড নাইট, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে গণেশ দেবনাথ, লিখেছে আপনার ভিডিওর জন্য অপেক্ষা করেছিলাম দাদা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে সুকুমার হালদার, লিখেছে হ্যালো দাদা, আবার চলে এলাম তোমার মধুর কণ্ঠের গল্প শুনতে। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে দিলশাদ, লিখেছে একবার হ্যালো করে বলতে, হ্যালো দিলশাদ। তারপরে কমেন্ট করেছে তিতিশা, লিখেছে একবার হ্যালো করে বলতে, হ্যালো তিতিশা। তারপরে কমেন্ট করেছে সৌরভ তৃষা, মনিকা ত্রিপুরা, মিষ্টি পাখি, লিখেছে ঘটনার কোয়ালিটি আরও ভালো হতে পারে, প্রতিদিন এই আশায় থাকি, একটু নজর দাও, ইমপ্রুভমেন্ট চাই, এটাই কাম্য। ঘটনা ভালো কি করে হবে আমি বুঝতে পারছি না। আগের দিনও তুমি কমেন্ট করেছিলে। দেখো, ভালো বা তোমার যদি শিহরণ জাগানো ঘটনা তোমাকে শোনাতে চাই, তাহলে সেটা আমাকে বানাতে হবে, পরিষ্কার কথা যেটা। আর সেটা আমি একদমই চাই না এবং সেটা করার আমি চেষ্টা করি না।
যাই হোক, আশা করছি তুমি বুঝতে পারবে ঘটনাগুলো, যে বিষয়টা কেমন হয়। ঘটনা যেরকম আসে আমি তোমাদেরকে সেরকমভাবেই শোনাই। যাই হোক, কিছু মনে করো না বললাম বলে। তারপরে কমেন্ট করেছে এসকে বশির, সোমা জানা, শুক্লা রাজবংশী, রঞ্জিত দাস, মিস্টার গোল্ডেন। লিখেছে পাসপোর্ট আগে থেকেই করা আছে আর সিট বেল্টটা বেঁধেই নিলাম, এবার আর ছিটকে যাব না। একদম একদম। তারপরে কমেন্ট করেছে সুপ্রিয়া দাস। লিখেছে তোমার এপিসোডে সব রকম ঘটনায় জানতে পারি, এটা সব থেকে বেশি ভালো লাগে। একদম একদম, আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ। এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।